আসসালামু আলাইকুম। আমরা এর আগের লেকচারে ডিরেকশন কোসাইন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ডিরেকশন রেশিও পড়বো। তার আগে আমি একটু কথা বলে রাখি যারা এই লেকচারটা দেখবেন, যে আমরা এর আগের ভিডিওতে ডিরেকশন কোসাইন পড়াতে গিয়ে একটা জায়গাতে একটুখানি ভুল করেছি। আজকে সেটা সংশোধন করব। আহ, আর আমি আরেকটা কথা বলতে চাই, সেই ভুলটা হওয়ার কারণ হচ্ছে, আমার যে ভুল হলো কেন এরকম যদি বলেন, যে আমি আসলে ডিরেকশন কোসাইনকে সব সময় মনে রাখবেন এল, এম, এন দিয়ে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, রিপ্রেজেন্ট করতে চাই, এবং ডিরেকশন রেশিও যে তাকে আমি এবিসি দ্বারা রিপ্রেজেন্ট করব। তো আমি কখনো কখনো, আমি যখন ভিন্ন ভিন্ন বই দেখি, কখনো কখনো এই এল এম এন দ্বারা আবার ডিরেকশন রেশিওকেও তারা ডিনোট করছে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারে। কিন্তু আমরা যখন শিখবো, আবার বলছি, আমরা যখন শিখবো আমাদের উচিত একটা পদ্ধতি অবলম্বন করা। এল এম এন দ্বারা আমরা সব সময় রিপ্রেজেন্ট করব হচ্ছে ডিরেকশন রেশিওকে, সরি, এল এম এন দ্বারা আমরা সবসময় রিপ্রেজেন্ট করবো হচ্ছে ডিরেকশন কোসাইনকে, আর এবিসি দ্বারা আমরা সবসময় রিপ্রেজেন্ট করবো হচ্ছে আপনার ডিরেকশন রেশিওকে। ওকে, তাইলে আর আমাদের এই ভুলটা হবে না, যে ভুলটা আমি করেছি। তো কোথায় করেছিলাম, অল্প একটু জায়গায় ভুল করেছি, সেটা আমি বলবো। তো আমরা আবার বলছি, আমি এল এম এন দ্বারা সব সময় ডিরেকশন কোসাইনকে বুঝাবো, এবিসি দ্বারা ডিআরএস কে বুঝাবো। আচ্ছা, আমি প্রথমেই একটা কোশ্চেন লিখে রাখছি, দেখো। আর এর আগের লেকচারের কোশ্চেনটা লিখে রাখছি, যে ক্যান নাম্বারস 1/√2 1/√2 1/√2 বি দ্য ডিরেকশন কোসাইন অফ এনি স্ট্রেট লাইন। অর্থাৎ একটা স্ট্রেট লাইন আছে, যে কোনো স্ট্রেট লাইন আছে, তার ডিরেকশন কোসাইন কি, এটা হওয়া সম্ভব কিনা, এটা আমাকে জানতে চাইছে। আর আমরা জানি এটা হচ্ছে, মনে করে নাও, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার এন। তো এটা হচ্ছে সবসময় মূলত ভাইভাতে কোশ্চেন করা হয়ে থাকে, যে এটা কি একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন হতে পারে কিনা। তো তখন আমরা অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ি, বা অন্যরকম চেহারা ফ্যাকাশে হয়ে যায়, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা প্র্যাকটিস করে যাই না। তো মনে রাখবা, তোমাদেরকে এর আগের দিন আমি বলছিলাম এটার অ্যান্সার করতে হবে কিভাবে, যে উই নো দ্যাট, আমরা জানি। তুমি তো আর ভাইভাতে এভাবে বলবা না যে উই নো দ্যাট, তুমি তো এটা টেকনিকটা আমি শেখাচ্ছি, পরবর্তীতে কিভাবে বলতে হবে সেটা তোমরা জানবা। উই নো দ্যাট কি জানি আমরা, এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটার সাম হচ্ছে 1। তাহলে এখানে দেখো এল এর মান কত, এল এর মান হচ্ছে 1/√2, তাকে স্কোয়ার করলে পাবো হাফ, এখানেও পাবো হাফ, আর এখানেও পাবো হাফ। এবার আমরা দেখতে চাই, এখানে করলে এটার মান আসে হচ্ছে তোমার 3/, দেখো আমরা যদি করতে চাই 2, আর এখানে হচ্ছে পাই 3, মানে 3/2। 3/2 মানে হচ্ছে কত, দেখো এটা মানে হচ্ছে 1.5। তাহলে 1.5 তো কোনোদিন 1 এর সমান না। কিন্তু আমাকে বলতে হবে, যেহেতু এটা 1 পেলাম না, সুতরাং এরা যে কোনো স্ট্রেট লাইনেরই ডিরেকশন কোসাইন হতে পারবে না। সুতরাং অ্যান্সারটা হবে কি, নো। তো তোমাকে যদি কখনো এরকম কোশ্চেন আসে, বা জিজ্ঞেস করে ভাইবাতে, যে তুমি এটা কি একটা স্ট্রেট লাইনের ডিসিএস বা ডিরেকশন কোসাইন হতে পারে কিনা, তখন তুমি মনে রাখবা, তুমি দেখবা তাদেরকে স্কোয়ার করে যদি সাম করো, তখন ওইটার রেজাল্টটা 1 আসে কিনা, এটা তোমাকে দেখতে হবে। যদি 1 আসে তাহলে বলবা যে ইয়েস হতে পারে, তখন স্যাররা বলবে যে কেন, তখন আপনি এই কথাটা বলবেন। আবার যদি বলেন না হতে পারে না, তখন আপনি বলবেন নো, 1 এর সমান না হলে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, এই কোশ্চেনটা আমি এই কারণে একটু আলোচনা করে দিলাম। আজকে আমাদের যেটা, সেই টপিকস আমি চলে যেতে চাই, এবং আমি কোথায় ভুল করছি ওটা আমি পরে বলে দেবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমি আমি আজকে যে ডেফিনেশন সেটা একটু লিখতে চাই, ডেফিনেশন অফ ডিরেকশন রেশিও। ডিরেকশন ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিওর যে কি ডেফিনেশন, সেটা আমরা এখন একটু দেই, তারপরে আমরা ওটার ব্যাখ্যা করব। তা আমি একটু লিখি আগে, যে এনি থ্রি নাম্বারস এ বি সি, তাদের নাম দিলাম এ বি অ্যান্ড সি, যারা হুইচ আর প্রপোর্শনাল, আমরা এটা বাংলা বলে থাকি সমানুপাতিক, টু দা ডিরেকশন কোসাইন্স। ডিরেকশন কোসাইনকে আমরা ডিনোট করবো সবসময় এল এম এন দ্বারা, তাহলে আর ভুল হবে না, যে ভুলটা এর আগের ভিডিওতে করেছি। রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি লিখতে হবে কেন, কারণ আমি এখানে বলতে চাচ্ছি এ ইজ প্রপোর্শনাল টু এল, এভাবে লিখবো। হ্যাঁ, আমি এটা দেখাবো কিভাবে। এই কারণে আমরা জানি এটা হচ্ছে যথাক্রমে বোঝায়। অফ আ গিভেন লাইন আর কল্ড the direction direction ratio, sorry, direction ratios of the given line. তো এটা আসলে কি বলছে, দেখো আমি এখন একটু বলতে চাচ্ছি, যে এনি যে কোনো তিনটা নাম্বার, সেটা যদি দেখো এখানে লিখছে এনি থ্রি নাম্বার, সেই নাম্বারের নাম দিয়েছে আমি এ বি সি। তুমি অন্য কোনো নাম দিতে পারো, কিন্তু আমি আবার আবার বলছি, তুমি যদি সবকিছু একরকম ভাবে শিখো, তাহলে এটা তোমার মনে থাকবে। কিন্তু একবার তুমি ডিরেকশন রেশিওকে এ বি সি দ্বারা ডিনোট করলে, আর একবার করলে এলিমেন্ট দ্বারা, তখন আমার মতো ভুল হবে। আজকে আমি দেখাবো যে আমি কোথায় ভুল করেছিলাম। হ্যাঁ, একটুখানি ভুল হবে। তাহলে যে কোনো তিনটা নাম্বার, আমি ইন জেনারেল তাদেরকে নিয়েছি এ বি সি, তারা যদি ডিরেকশন কোসাইন
এল এম এন এর সাথে প্রপোর্শনালি থাকে, তখন আমরা ওই তিনটা নাম্বারকে আমরা বলবো ডিরেকশন রেশিও। কার ডিরেকশন রেশিও? যে স্ট্রেট লাইনটা থাকবে বা যে লাইনটা থাকবে তার। ঠিক আছে? তাহলে আমরা ডেফিনেশন অনুসারে এই কথাটা লিখতে পারি না, বলো তো? দেখো তো লিখতে পারি কিনা এই কথাটা, যে অ্যাকর্ডিং টু দা ডেফিনেশন, আমরা এই ডেফিনেশন অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা ছোট কালে পড়েছিলাম যে এ, এই যে এখানে বলছি যে এ ইজ প্রপোর্শনাল টু এল, তাহলে এখানে এল দাও, কারণ আমরা এটা তো বাংলার মতো বললাম, আমরা ম্যাথমেটিক্যালি এখন দেখতে চাই যে ডিরেকশন রেশিওটা আসলে কিরকম, কোন সম্পর্ক মেনে চলে। আচ্ছা, এখান থেকে আমরা জানি যে প্রপোর্শনাল যে ব্যাপারটা যদি উঠায় যায় তখন একটা কনস্ট্যান্ট আসে, নাম দিলাম কে, তাহলে কে এল। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এল বাই এ ইকুয়ালস টু হচ্ছে এল বাই, এখান থেকে কি লিখতে পারি? এল বাই এ ইকুয়ালস টু হচ্ছে তোমার 1/k, তাই না? এখান থেকে এটা লিখতে পারি না? এল বাই এ ইকুয়ালস টু 1/k, আর 1/k মানে কি? একটা কনস্ট্যান্ট। তাহলে সোজাসুজি 1/k না লিখে আমরা কি লিখলাম? কারণ 1/k কিরকম দেখা যায়, এইটা দ্বারা একটা কনস্ট্যান্ট বোঝাবে, সেই কনস্ট্যান্টকে আমি আবার ধরো কে ধরলাম, কোনো সমস্যা নাই। অথবা তুমি যদি মনে করো যে এটা একটা ঝামেলা মনে হচ্ছে, তাহলে এটাকে প্রথমটাকে কে প্রাইম দাও, তাহলে এখানে কে প্রাইম, এখানে কে চলে আসলো, পারা যাবে? আচ্ছা, একই জিনিস আসবে। এরপর দেখো, তাহলে আমি এটা একটু এরকম করলাম। এরপর দেখো আমরা সিমিলারলি বি সমান কি লিখতে পারি? বি ইজ প্রপোর্শনাল টু এম, তাহলে এখান থেকে লিখতে পারি বি ইকুয়ালস টু কে এম। একই নিয়ম অনুসারে আমরা এরকম লিখতে পারি যে তোমার এম বাই বি, এম বাই বি ইকুয়ালস টু 1/k, আর এই 1/k একটা কনস্ট্যান্ট, তাকে আমি সুন্দর করে কনস্ট্যান্টই লিখতে পারি একটা। ঠিক আছে? একটা কনস্ট্যান্ট, আচ্ছা কে লিখলাম। এরপর দেখো আছে সি ইজ প্রপোর্শনাল টু এন, তাহলে সি সমান হচ্ছে আমার লিখতে পারি কে এন। ঠিক আছে? কে এন। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি যে তোমার এন বাই সি ইকুয়ালস টু 1/k, আর এই 1/k কে আমি আবার কে ধরে নিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি তোমরা বলো? তাহলে দিন শেষে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে এল সমান আমরা পেলাম, এল সমান পেলাম হচ্ছে আমরা, এই দেখো এখান থেকে এইটা আর এইটা থেকে আমি কি লিখতে পারি দেখো তো? এল বাই এ, এল বাই এ সমান হচ্ছে কে, তাহলে আমরা লিখতে পারি এল সমান এ কে, তাই না? তা আমি সেই কাজটুকু করব। এখন এল সমান এ কে, আবার একইভাবে এম সমান লিখতে পারি হচ্ছে বি কে, একইভাবে এন সমান লিখতে পারি সি কে। কোনটা থেকে? এই যে এইটা, এইটা আর এইটাকে দেখো সমান দিয়ে লেখো, ওইটা লিখতে পারো। এবার এবার আমরা কি করতে চাই? আমরা লিখি যে উই নো দ্যাট, আমরা কিন্তু জানি, এটা কি জানি? উই নো দ্যাট এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে তুমি বলো এখান থেকে আমাদের এল এর মান কত? এল এর মান হচ্ছে এ কে, তাহলে করলে আসবে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার। এম এর মান কত? বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা, এন এর মান কত? সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো, ভাই যে আপনি আবার ঝামেলা করলেন কেন? 1/k কে তো 1/k লেখা যায়, তো আবার কে লিখলেন কেন? কারণ আমি চাচ্ছিলাম না কোনো ধরনের ফ্রাকশন আসুক এখানে, দেখো তাহলে এইরকম আকারে লিখতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, এই কারণে, আর কোনো কিছু না। তো এটাই কষ্ট হচ্ছে আমার 1। এবার দেখো এখান থেকে আমি প্রত্যেকটা টার্মের মধ্যে কে আছে, কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, যে কে সমান হচ্ছে আমার কে স্কোয়ার সমান, আগে লিখি, তাহলে কে স্কোয়ার সমান হচ্ছে আমার 1 ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি? তা কে সমান প্লাস মাইনাস, যেহেতু ওই যে আমরা স্কোয়ার উঠাই ফেলছি, এখানে 1 থাকবে আর এখানে থাকবে হচ্ছে স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে? আচ্ছা, তাহলে দেখো আমি কে সমান পেয়ে গেলাম। এবার দেখো আমি যদি লিখি এখানে এই যে এল সমান, এই যে এই পোর্শনে যদি লিখি এল সমান কত পাবো? এল সমান পাবো হচ্ছে তোমার আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস এ, এই যে এই এটা যথারীতি থাকবে, আর কে এর মান যেহেতু প্লাস মাইনাস এটা এটা বসাই দাও, তাহলে এইভাবে সুন্দর করে লিখতে পারি স্কোয়ার রুট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপর এম সমান বসাই দিলেই হয়ে যাবে প্লাস মাইনাস বি ওভার স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এখানে বসাইলাম। এরপর বলো, এরপরে সিমিলার ওয়েতে এন সমান আমরা লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আসলে এটা কি পেলাম? এই যে এই সূত্রগুলো থেকে আসলে কি পেলাম? এত কিছু থেকে বলছে তোমার যদি কখনো ডিরেকশন রেশিও থাকে, কোথাও ডিরেকশন রেশিও দেওয়া থাকে, দেখো এবিসি কি বলতো? এবিসি হচ্ছে আমার ডিরেকশন রেশিও, এই যে এবিসি এগুলো হচ্ছে আমার ডিরেকশন রেশিও।
তাহলে এই ডিরেকশন রেশিও যদি আমার দেওয়া থাকে তখন আমরা সেখানে ডিরেকশন কোসাইন পেতে পারি। দেখছো, এই যে এবিসি যদি দেওয়া থাকে তুমি কিন্তু তোমার এল বের করে ফেলতে পারবা, এবিসি দেওয়া থাকলে তোমার এম বের করে ফেলতে পারবা, এবিসি দেওয়া থাকলে তোমার এন বের করে ফেলতে পারবা। অর্থাৎ এই যে যে সূত্র, এই যে যে ব্যাপারগুলো পেলাম, এই যে ব্যাপারগুলো পেলাম এই যে বক্সের মধ্যে, এই ব্যাপারটা আসলে কি তুমি যদি বলো যে এটা আসলে কি করলাম, সেটা হচ্ছে যদি কখনো আমার এ বি সি দেওয়া থাকে, দ্যাট ইজ ডিরেকশন কোসাইন রেশিও দেওয়া থাকে, সরি ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তখন আমরা সেখান থেকে ডিরেকশন কোসাইন পেতে পারি। অর্থাৎ তুমি বলতে পারো এটা হচ্ছে রিলেশন বিটুইন ডিসিএস এন্ড ডিআরএস। ওকে, তাহলে এটা কি আমরা পেলাম, এই যে বক্সটা, রিলেশন বিটুইন ডিসিএস এন্ড ডিআরএস, এটা হচ্ছে আমরা পেলাম এই যে বক্সটা। ওকে, তাহলে আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে ডিসিএস এবং ডিআরএস এর মধ্যে কি সম্পর্ক আছে, সেটাও পেয়ে গেলাম এটার মধ্যে থেকে। এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তোমার এরকম থাকতে পারে, যেমন ধরো আমরা স্ট্রেট লাইন অধ্যায় পড়েছি যে ইন্টারমিডিয়েটে 2D, ধরো ঢাল বা স্লোপ, SLOPE, স্লোপ অফ স্ট্রেট লাইন। আমরা কিন্তু বিভিন্নভাবে স্ট্রেট লাইনের একটা স্লোপ পেতে পারি বা ঢাল পেতে পারি। তা কি কি কিভাবে পেতে পারি, কখনো যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, সাপোজ তোমরা জানো বিভিন্ন ওয়েতে আমরা ঢাল পেতে পারি। দুইটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে, এটার নাম হচ্ছে x1, y1, এটা যদি হতো x2, y2, তখন আমরা পড়েছিলাম যে এই যে স্ট্রেট লাইনের ঢালটা হবে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না? এরপর আমরা যদি এরকম না থেকে একটা এরকম দেওয়া থাকতো স্ট্রেট লাইন, ধরো সেটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তখন তার ঢাল কত বলতাম। যদি কোণ দেওয়া থাকতো তখন ঢাল নির্ণয়ের সূত্র ছিল m cos টু tan থিটা, তাই না? আচ্ছা, এরপর যদি এই সব তথ্য দেওয়া না থাকতো তখন আমরা ঢাল আবার বলছিলাম আরেকটা ভাবে নির্ণয় করা যেতে পারে। সেটা হচ্ছে যে ধরো সাপোজ এরকম একটা ব্যাপার আছে এবং এই যে একটা স্ট্রেট লাইন আঁকলাম, এটা হচ্ছে বলা হয় একটা স্পর্শক। ধরো আমি একটু বড় করে রেখে দিলাম ছোট কালার, তো স্পর্শক, এই স্পর্শকের ঢাল আমরা পেতে পারি ডিফারেন্সিয়েশন থেকে, অর্থাৎ dy dx। এই পয়েন্টটা যেহেতু বের করতে চাই, এই পয়েন্টটার নাম দাও x1, y1, বলছে এই পয়েন্টে তার ঢাল হচ্ছে আমরা নির্ণয় করতে পারি dy বাই dx দ্বারা। আমরা জানি ডিফারেন্সিয়েশন থেকে আসলে আমরা কি পাই, বলছে জিওমেট্রিক্যালি ডিফারেন্সিয়েশন থেকে আমরা হচ্ছে একটা ট্যানজেন্টের ঢাল পেয়ে থাকি বা একটা স্পর্শকের ঢাল পেয়ে থাকি। তো সেটা হচ্ছে এটা। তাহলে দেখো তথ্যের উপর নির্ভর করবে ঢালটা আমরা কিভাবে বের করব। যদি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ঢাল নির্ণয় করি আমরা এই যে এটা দিয়ে, যদি থিটা দেওয়া থাকে তখন আমরা এটা দিয়ে করি, যদি কোনো কিছু দেওয়া না থাকে তখন আমরা এরকম দিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমাদের 3D তে দুটি বিন্দুর ঢাল হবে না, সেটা আমরা বলবো যে 3D তে হবে হচ্ছে ডিরেকশন রেশিও। আবার বলছি, যদি কখনো তোমরা 3D তে বলে যে স্যাররা বলে যে এরকম কখনো যে আচ্ছা 2D তে যেটা ঢাল 3D তে সেটা কি, এরকম প্রশ্ন হতে পারে, তখন তুমি বলবা হচ্ছে যে সেটা হচ্ছে ডিরেকশন রেশিও। ঠিক আছে, এটা যেন একটু মনে থাকে। তাহলে আমরা পরবর্তী পেজে যাই। এই কারণে দেখো আমার যদি কখনো, তাহলে আমরা একটু নোট ডাউন করে ফেলি। ওয়ান, যদি কখনো এরকম দেওয়া থাকে, যদি কখনো এরকম দেওয়া থাকে, ধরো এরকম দেওয়া আছে এই যে দুইটা বিন্দু, একটা হচ্ছে এ সমান হচ্ছে x1 y1। এবার যেহেতু আমাদের 3 ডাইমেনশন, এই কারণে আমরা তিনটা মানে পাবো এরকম x1 y1 z1 পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমরা b এর স্থানাঙ্ক দেওয়া আছে, সাপোজ x2 y2 আর z2। এবার যদি বলে তাদের DRS কত বা ডিরেকশন রেশিও কত, তখন তোমরা এভাবে বলতে পারে, সাপোজ দ্য ডিরেকশন রেশিওস অফ AB আর কিভাবে পাবো আমরা, x2 মাইনাস x1, y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1। এটা হচ্ছে আমাদের বের করার সূত্র। ওকে, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, কখনো কখনো তোমাকে এটাও বলতে পারে যে ডিরেকশন রেশিও অফ বিএ, এবি না বলে বললো বিএ। বি দেখো এখান থেকে এখানে যাবা, বি থেকে এর দিকে, আর প্রথমটার ক্ষেত্রে বলছিল এ থেকে বি এর দিকে যাবা। তাহলে দেখো আমাদের, আমরা আসলে কি করি, আমরা আসলে যখন আমরা কোনো কিছুর পরিবর্তন দেখতে চাই তখন আসলে শেষ মাইনাস আদি, এটা আমরা করে থাকি নাকি, অর্থাৎ দ্যাট ইজ এন্ড, এন্ডে কি ঘটছে আর হচ্ছে ইনিশিয়ালি কি ঘটনা ঘটছে, বা ফাইনালে কি ঘটছে এন্ড ইনিশিয়ালি কি ঘটছে, তাই না? তাহলে দেখো সেটাই করেছিলাম কিন্তু যখন এ বি, এ থেকে বি এর দিকে, বি বি ছিল হচ্ছে আমার ফাইনাল, এই কারণে আমি ফাইনাল থেকে ইনিশিয়ালকে বিয়োগ করেছি। এবার দেখো উল্টা যদি দিয়ে দেয় তখন আমরা কি করব, এবার আমাকে উল্টো দিয়ে দিয়েছে। এবার আমাকে বলছে না আপনি বি থেকে এতে যান, তো আমাদের তো কোনো ভয় নেই, আমরা বি থেকে এতে যেতে পারবো। তো আমরা কি করব, এখানে ফাইনালকে, ফাইনাল হচ্ছে x1, তাহলে x1 থেকে x2 কে বিয়োগ করো, আর y1 থেকে y2 কে বিয়োগ করো, আর z1 থেকে z2 কে বিয়োগ করো, এভাবে মনে রাখবা।
তাহলে আবার বলছি, কখনো কখনো যদি এরকম দুটা পয়েন্টের আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে তখন ডিরেকশন রেশিওর সূত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, আমরা পারবো? আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে ফেলি, একটা এক্সাম্পল করে ফেলি। এক্সাম্পল এক্সাম্পল মনে করো এখানে বলা আছে যে তোমার দুইটা বিন্দু দেওয়া আছে। আমাকে একটু সময় দিতে হবে, কারণ হচ্ছে আমি আহ, আচ্ছা, আমি আমি মুখে বলি, তোমরা একটু লিখে নাও। যে দুইটা বিন্দু দেওয়া আছে, সাপোজ এ হচ্ছে একটা বিন্দু, তা হচ্ছে 1 2 আর 3। আরেকটা বিন্দু অ্যান্ড বি সমান হচ্ছে তোমার দেওয়া আছে 1 4 and 5। এবার বলছে যে এ বি এর ডিরেকশন কোসাইন কত। আবার বলছি, এ বি এর ডিরেকশন কোসাইন কত, ডিরেকশন কোসাইন অফ এ বি কত। ওকে, তাহলে ডিরেকশন কোসাইন অফ এ ভি সেটা কত, এটা আমাকে বের করতে বলছে। তো দেখো ডিরেকশন কোসাইন আমাকে বের করতে বলছে, কিন্তু আমরা ডিরেকশন, মনে করো এর আগের দিন কিন্তু আমি একটু দেখাতে চাই, আমি একদম প্রথমে নিয়ে যেতে চাই। একটু সময় দিতে হবে আমাকে। আহ, এই দেখো এখান থেকে দেখো 4 নাম্বারটা দেখো, যে দুটা বিন্দু দেওয়া থাকলে, একটু দেখো তোমার যে দুটা বিন্দু দেওয়া থাকলে তাদের ডিরেকশন আমরা কোসাইনটা কিভাবে পেতে পারি, এভাবে কি, x2 - x1। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে x2, এই যে এখানে x2 - x1 ওভার pq দ্বারা আসলে আমরা লেন্থ বুঝাচ্ছিলাম ওইটা, y2 - y1 pq, এখানে z2 - z1 pq। আচ্ছা, তাহলে এবারের মধ্যে দেখো আমরা আমরা কিন্তু অনেক সময় এগুলো ভুল করে ফেলি বা আমাদের মনে থাকে না, এটা একটা লিমিটেশন যখন আমরা মুখস্থ করতে চাই। তো এগুলো কিন্তু চাইলে আমরা প্রমাণ করতে পারি যে কেন এরকম হলো, কিন্তু আমরা আসলে এরকম প্রমাণ করি না। যেমন মনে করো স্ট্রেট লাইন, সব সময় যে দুটি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকলে, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি তখন তাদের দূরত্ব নির্ণয়ের সূত্র এটা কিন্তু প্রমাণ করা যায়, খুব সহজে প্রমাণ করা যায়, কিন্তু এগুলোর প্রমাণ কিন্তু আমরা করি না। ঠিক তেমনি এই কারণে আমাদের আরো এই চ্যাপ্টারের যে আরো কিছু ম্যাথ আছে সেগুলো করি, আবার এইগুলোর প্রতিটার প্রমাণ করি, তখন যা দেখা যাবে যে আমাদের এখানে 7-8টা ক্লাস লাগবে। এই কারণে আমরা এগুলো একটু স্কিপ করি, কিন্তু এগুলো একদম সহজ, তুমি চাইলেই নিজে প্রমাণ করে নিতে পারো, এই কারণে করছি না। কিন্তু এখন কথা হচ্ছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমাকে এগুলো মনে রাখতে হবে যে কি ঘটনা ঘটতেছে এখানে, না হলে আমার মন থাকবে না। যেমন দেখো, তুমি পরীক্ষার হলে যায় স্বাভাবিকভাবে এই ঘটনাটা ঘটে থাকে যে আমার পি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ হতে পারে, সেটা এ বি হতে পারে। দেখো x1 y1 z1 x2 y2 z2। এখন কথা হচ্ছে আমরা এটা ডিরেকশন কোসাইন বের করতে বলছি, অনেক সময় ভুলে আমরা ডিরেকশন কোসাইনের সূত্র ডিরেকশন রেশিও তো গুলায় ফেলি। এই কারণে দেখো এই যে ডিরেকশন কোসাইন এর সূত্রটা তখন আমরা ডিরেকশন রেশিওতে দিয়ে দিই, আবার ডিরেকশন রেশিওর সূত্রটা ডিরেকশন কোসাইনে দিয়ে দিই। যেটা যেই ভুলটা আমি করেছিলাম এর আগের ভিডিওতে আমি বলছি, সেটা আমি বলবো যে কোথায় ভুলটা করেছি, কিন্তু এরকম করে ফেলি। এই কারণে আমাকে ভালোভাবে টেকনিক দিয়ে হলেও মনে রাখতে হবে। যখন ডিরেকশন কোসাইন বলবো তখন মনে রাখবা যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, আবার বলছি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তুমি মনে রাখার টেকনিক হচ্ছে x2 - x1, আবার y2 - y1, এটা z2 - z1, এরকম করবা। তো এই কিছুক্ষণ আগে যে আমি ফর্মুলাটা করলাম সেটা দেখো, যে দুটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাদের ডিরেকশন রেশিওর সূত্র হচ্ছে এটা। আর ডিরেকশন কোসাইনে গিয়ে বাড়তি একটা কাজ হয়, কি কাজ সেটা, বাড়তি কাজটা হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা দিয়ে, অর্থাৎ এই যে যে সূত্রটা লিখলাম, এই যে এখানে এগুলা লিখলাম, এগুলো কিন্তু ডিরেকশন রেশিও। আবার বলছি ডিরেকশন রেশিওর জন্য। কিন্তু যখনই তুমি এটা প্রত্যেকের নিচে তুমি ওই লেনটা দিয়ে দিবা পি কিউ, এখানে দিয়ে দিবা পি কিউ, এখানে দিয়ে দিবা পি কিউ, তখন এটা ডিরেকশন কোসাইনকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, ডিরেকশন কোসাইন আমরা তখন পাই যাবো। দুইটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকলে তখন আমরা ডিরেকশন কোসাইন পাবো এভাবে। তাহলে আমরা মনে রাখবো কি, ডিরেকশন কোসাইন পেতে গেলে অবশ্যই অবশ্যই দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ডিরেকশন কোসাইন পেতে গেলে নিচে কিছু ভাগ আকারে থাকবে, এটা যেন আমরা ভুলে না যাই, নিচে কিছু ভাগ আকারে থাকবে, নিচে কিছু ভাগ আকারে থাকবে। ওকে, আচ্ছা, এটা যেন আমার মনে থাকে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে তুমি চাইলে এই মাত্র যেটা দিয়ে করলাম, যে তুমি যদি এরকম করো, যে এটা দিয়ে করো, সাপোজ তুমি যদি ডিসিএস বের করতে চাও, সহজে ডিসিএস বের করতে চাও, তখন তুমি ওই যে 4 নং অনুসারে, 4 নাম্বার অনুসারে তুমি লিখতে পারো, কি লিখতে পারো, দেখো তো এল সমান পাবা, তোমাকে বলছি এল সমান পাবো হচ্ছে, এল সমান এই মাত্র বললাম কি পাবো, 1 - 1, কারণ এটাকে x2 ধরো, এটা হচ্ছে আমার x1। এরপরে এরপরে বলো কি লিখছিলাম, এরপর হচ্ছে পি কিউ ছিল, কিন্তু এখানে তো পি না, দুইটা বিন্দু এবার নাম দিয়েছে এ বি। তাইলে তুমি এ বির লেন্থটা করবা, আর এ বির লেন্থ মানে কি, আবার বলছি সেটা হচ্ছে এ বির লেন্থ মানে হচ্ছে 1 - 1 হোল স্কয়ার প্লাস 4 - 2 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার। আচ্ছা, এটাকে করো তো, তাহলে কত আসে দেখো, 0, এখানে আসে হচ্ছে 4, কারণ এখানে 0 4,
আর এখানেও +4, এখানে তাহলে 8 কে আমরা লিখতে পারি হচ্ছে, তোমরা দেখো 8 কে লিখতে পারি হচ্ছে আমরা 8 কে তুমি লিখো এরকম ভাবে যে তোমার হচ্ছে 4 গুণ 2, তাহলে এখান থেকে বের হয়ে আসবে 0 2√2। আচ্ছা, তুমি বলতে পারো যেহেতু ক্যালকুলেশনের দরকার কি, উপরে যেহেতু তোমার আপনার জিরো আছে, তা আপনি সরাসরি জিরো লিখে দিলেই তো হইতো, কারণ জিরো দ্বারা, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে তো জিরো হয়। কারণ হচ্ছে আমি কেন একটু বের করলাম এরপরে বলতেছি, কারণ পরেরটাই তো আমার লাগবে, পরেরটাই তো যদি জিরো না হয়, এই কারণে। তাহলে এল পেয়ে গেলাম। ওকে, আচ্ছা দেখো এম তাহলে কি সূত্রটা আসবে, ওই যে 4 - 2, এরপরে এই ব্যাপারটাই থাকবে, নিচে যে ব্যাপারটা সবসময় 1 - 1 হোল স্কোয়ার, 4 - 2 হোল স্কোয়ার, এরপর দেখো 5 - 3 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো তাহলে এখান থেকে পাইলাম 2, আর এই যে এই কাজটুকু করতে গিয়ে আমি এটাকে এতক্ষণ পর্যন্ত বানাইছি, এটার মান হচ্ছে 2√2, তাহলে এখান থেকে কাটা গেলে 1/√2, দেখছো? আচ্ছা, এল এম, এবার এন বের করতে হবে আমার, এন। তাহলে এন কত পাবো, দেখো এন পাবো আমরা হচ্ছে, আবার দেখো 5/3, এখানে আসবে হচ্ছে এই পুরোটা রেজাল্ট হচ্ছে 2√2, এখান থেকে পাবো হচ্ছে 2√2, 2 আর 2 কাটা গেলে 1/√2, তাহলে পেয়ে গেলাম। এখন কেউ যদি এভাবে না করে আজকে যেটা শিখাইলাম, এটা কিন্তু আমাদের আগের দিনের লেকচার অনুসারে, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের ডিরেকশন কোসাইন বের করার সূত্র হচ্ছে কি ছিল, বলে ডিরেকশন কোসাইন বের করার সূত্র হচ্ছে x2 - x1 ডিভাইডেড বাই পি কিউ ছিল, এখানে যেহেতু এ বি আমার দুইটা বিন্দু, এই কারণে এ বির লেন্থ, ঠিক আছে? আর m সমান ছিল হচ্ছে y2 - y1 বাই ab এর লেন্থ, আবার n সমান ছিল হচ্ছে z2 - z1 বাই ab এর লেন্থ। আমরা যদি কেউ চায় এটা দিয়ে করতে পারে আগের দিনের লেকচার অনুসারে। এখন ধরো কার এই সব জিনিস তোমাকে মনে রাখতে হবে, কিন্তু আবার বলছি এই সব ফর্মুলাগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এখন কেউ যদি চায় যে না আমি এভাবে করব না, আজকের মতো করব, আজকে কি ছিল বলছিলাম যে যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন তাদের ডিরেকশন রেশিও হচ্ছে এরকম সহজ, কি x2 - x1 y2 - y1 z2 - z1, অথবা এভাবে করতে পারো। আমরা সবসময় এটা দিয়ে করার চেষ্টা করব, যে আমরা একটা দিয়ে এটা দিয়ে করে ফেলবো সবকিছু। আচ্ছা, এরপর দেখো তোমাদের, এরপর দেখো এরপর হচ্ছে কথা যে আমি আজকেরটা দিয়েও করতে পারি, তা আমরা ডিরেকশন রেশিও বের করে ফেলবো। তুমি বলতে পারো ভাই আমাকে এখানে ডিরেকশন কোসাইন বের করতে বলছে, তো আমি কেন ডিরেকশন আপনার রেশিও বের করব? কারণ আমরা জানি যে ডিরেকশন রেশিও জানলে, এই মাত্র শিখলাম ডিরেকশন রেশিও জানলে আমরা এভাবে, ডিরেকশন রেশিও মানে কি, এ বি সি জানলে তখন আমরা এল পেতে পারি, এম পেতে পারি, এন পেতে পারি, তাহলে কেউ চাইলে এভাবেও করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে আজকের লেকচার অনুসারে যদি কেউ করতে চায় সে এইভাবেও করতে পারে, কি সে প্রথমে ডিরেকশন রেশিও বের করবে। তাহলে আমরা প্রথমে বের করবো যে ডিরেকশন রেশিওস, ঠিক আছে? ডিরেকশন রেশিওস, রেশিওস কি হবে সেটা দেখো, বিয়োগ হবে জাস্ট, এই যে x2 - x1, এই যে x2 - x1 মানে 0, 4 - 2 মানে 2, 5 - 3 মানে 2। আচ্ছা, তাহলে এখানে পাবো আমরা ডিরেকশন রেশিও কি পাবো, 0 2 2। ওকে, তাহলে এই মাত্র আমরা জানি যে কিছুক্ষণ আগে একটা শিখে আসছি, তাহলে ডিসিএস বের করার ফর্মুলা হচ্ছে এল সমান আসবে হচ্ছে আমার, এল সমান আসবে হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এখানে প্লাস মাইনাস এ ছিল, এ, তারপর স্কোয়ার রুট ছিল, কি ছিল স্কোয়ার রুট, স্কোয়ার রুট ছিল হচ্ছে তোমার দেখো আমরা আবার একটু দেখে আসি প্রয়োজনে, সমস্যা নাই, যেহেতু আজকে নতুন, এই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার রুট স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে দিব স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কিন্তু এটা তোমার লিখতে হবে না, তোমাকে জানানোর জন্য বললাম। এখানে দেখো প্লাস মাইনাসের জায়গায় থাকবে, এ মান হচ্ছে 0, আর এখানে যদি আমি বাকিগুলোকে বসাই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তখন আসবে 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দিন শেষে এখানে পাবো হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি এম পেতে চাই, এম এখানে প্লাস মাইনাস, এখানে পাবো হচ্ছে বি, বি মানে হচ্ছে 2 2, আর এখানে তো আমরা দেখছি এটার মান পাবো হচ্ছে তোমার দেখো √8, 8 মানে হচ্ছে 2√2, কাটাকাটি করে দিলে প্লাস মাইনাস 1/√2। তবে আমরা সব সময় চেষ্টা করব, কি চেষ্টা করব, প্লাস পোরশন নিয়ে কাজ করতে, আমরা মাইনাস পোরশন নিয়ে কাজ করি না, এর ব্যাখ্যা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে? এর ব্যাখ্যা কিন্তু আমি বলেছিলাম এর আগের লেকচারে। তাহলে এটার মান হচ্ছে +√2। আচ্ছা, এরপর দেখো আমরা এন চাইলে সিমিলার আসবে, সিমিলার আসবে, এখানে আমরা প্লাস পোরশন দিয়ে কাজ করব, তাহলে দেখো একই রেজাল্ট আসবে। কিন্তু তুমি এটা দিয়ে করলে কিন্তু একটু সহজে বা তাড়াতাড়ি হয়ে যেতে পারতেছে, দেখছো এটা দিয়ে এই কয় লাইন হচ্ছে, আর এটা কিন্তু একটু বড় বড় হচ্ছে, বা তুমি যেটা দিয়ে মনে রাখতে পারো তোমার ম্যাথ হবে। আচ্ছা, এর আগের দিন আমি যেখানে ভুলটা করছিলাম সেটা হচ্ছে এইটাতে, এই টপিক্সটাতে, তাহলে আমি এই টপিক্সটা আমি সুন্দর করে পড়াচ্ছি, তোমরা এটা একটু ঠিক করে নিবা। সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, অ্যাঙ্গেল, ওকে, অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, এই ব্যাপারটা একটু ঠিক করে নিবা। আবার বলছি এই ব্যাপারটা আমি এর আগের দিন একটু ভুলাই ফেলেছিলাম, এর কারণ হচ্ছে তোমার ওই যেটা বলছিলাম যে আমি কখনো কখনো ডিরেকশন রেশিওকে এল এম এন দ্বারা প্রকাশ করতাম, এই কারণে আমার এই ভুলটা হয়েছে। তা আমরা সবসময় চেষ্টা করবা, আজকে আবারও বলি, এল এম এন দ্বারা আমরা ডিসিএস বুঝাবো, আর এ বি সি দ্বারা আমরা হচ্ছে তোমার ডি আর এস বুঝাবো। ওকে,
তাহলে আর ভুল হবে না। এবার কি বলছে দেখো, দুটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সাপোজ আমরা স্ট্রেট লাইন দুটো আঁকে ফেলি, স্ট্রেট লাইন দুটো আঁকা ফেলি। ওকে, এই যে একটা স্ট্রেট লাইন আর এই যে একটা স্ট্রেট লাইন। এখন এই দুটো স্ট্রেট লাইনের ধরো তোমার ডিরেকশন কোসাইন দেওয়া আছে, ডিরেকশন কোসাইন, তাহলে এই নামকরণ করে দিই তাহলে আর ভালো হবে। এটা ও, এটা এ, তাহলে ও একটা স্ট্রেট লাইন আর ও বি একটা স্ট্রেট লাইন, এবং তাদের যে ডিরেকশন কোসাইন সেটা হচ্ছে এল অন, এম অন, কমা দিয়ে দাও। আচ্ছা, এল অন কমা এম অন কমা এন অন, অর্থাৎ ও, ও এ যে স্ট্রেট লাইনটা আছে সাপোজ সেটা হচ্ছে তার ডিরেকশন যে কোসাইন সেটা হচ্ছে এল অন, এম অন, এন অন। আর ও বি এর যেটা সেটা হচ্ছে এল টু, এম টু আর হচ্ছে এন টু। এবার বলছে তাদের মধ্যবর্তী এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সেই অ্যাঙ্গেল বের করতে। সেই অ্যাঙ্গেল বের করার ফর্মুলা আছে, বা এটা প্রমাণও করা যায়, কিন্তু আমরা প্রমাণে যাচ্ছি না, বারবার বলছি এগুলো দিয়ে আমরা আসলে ম্যাথ করতে চাই, আরো বড় বড় ম্যাথ আছে। এগুলো কিন্তু কমা, এগুলো কিন্তু মাইনাস না, হ্যাঁ, এই যে এটা কমা, এটা কমা। আচ্ছা, তাহলে আসলে আমি কি লিখছি, কি লিখবো, ইফ এল ওয়ান, এম ওয়ান এন্ড কমা এন ওয়ান এন্ড এল টু, এম টু, এন টু বি দা ডিরেকশন, ডিরেকশন কোসাইন্স, এটা যদি ডিরেকশন কোসাইন হয় of any two lines, two lines, নামকরণ করছি যেহেতু সেটা দিয়ে দেই যে OA and OV and theta be the angle, and theta be the angle between them, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়, তাহলে বলছে এটার ফর্মুলাটা হবে দেন cos theta সমান L on L2 M on M2 প্লাস N on N2। তোমরা বলতে পারো এর আগের দিন কোথায় ভুল করেছি সেটা একটু আমি দেখাই দিয়ে আসি। আমরা এই যে এখানে যখন দেখো ভুল করছিলাম এটা, যে যখন এই যে এখানে আমরা কিন্তু বলছিলাম এ বি এর ডিরেকশন কোসাইন হচ্ছে এল অন, এম অন, এন অন, আর সি ডি এর যে ডিরেকশন কোসাইন সেটা হচ্ছে এল টু, এম টু, এন টু। ঠিক আছে, তখন আমরা বলছিলাম যে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র, কিন্তু এটা আসলে না। এটা আসলে যদি আমাদের ডি আর এস দেওয়া থাকে, অর্থাৎ এই এল অন দ্বারা, এই এম অন দ্বারা, এই এন অন দ্বারা, এরা যদি আসলে এ বি সি এর মতো হতো, যার দ্যাট ইজ ডিরেকশন রেশিও হতো, তাহলে সূত্রটা এটা হতো। দেখছো আমি গুলাই ফেলছিলাম। এই কারণে আসলে এটা কিন্তু বলছি বারবার, এখানে যদি শুধুমাত্র আমরা বলতাম এই এল অন, এম অন, এন অন এরা হচ্ছে ডিরেকশন রেশিও অফ এ বি, তখন কিন্তু এই ফর্মুলাটা রাইট। কিন্তু আমি কিন্তু তোমাদের যখন পড়াইছিলাম, এই দেখো অঙ্ক দিয়েছিলাম, তখন এটা দিয়ে করছি, এই যেটা ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন হুইচ ডিরেকশন কোসাইন আর এত এত এত, কিন্তু ডিরেকশন কোসাইন দেওয়া থাকলে এই নিচের পোর্শন আসবে না, এই নিচের পোর্শন গুলো আসবে না। দেখো, বুঝতে পেরেছো কথা আমার? আচ্ছা, তাহলে আমি এটা কিন্তু ভুল করেছিলাম। আমরা যেহেতু এই সূত্রটা ভুল করেছিলাম আগের দিন, এই কারণে আমি চাই একসাথে লিখতে সবকিছু। এটা হচ্ছে একটা, আমরা এখানেই পরবর্তীতে ডিআরএস এরটা লিখে দেই। যদি মনে করো এই একই জিনিস, যদি এবার এই যে দুটো স্ট্রেট লাইন, সাপোজ এটার নাম দাও ও, এটার নাম এ, এটার নাম হচ্ছে বি, এর ডিরেকশন, ও এর ডিরেকশন কোসাইন হচ্ছে এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, এটা হচ্ছে ধরো এ টু, বি টু আর সি টু। তখন যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে বলে সাপোজ থিটা, তাহলে এটার ফর্মুলা হবে হচ্ছে cos থিটা সমান, cos থিটা সমান এই যে এটার ক্ষেত্রে হবে এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু, সি ওয়ান, সি টু ওভার, এখানে থাকবে হচ্ছে স্কোয়ার রুট এ ওয়ান স্কোয়ার, বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু, এখানে থাকবে হচ্ছে তোমার এ টু স্কোয়ার, বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। মনে থাকবে? এই যে এটা কিন্তু আমরা আগের দিন ভুল করেছিলাম। আবার বলছি, আমি মনে করে নিয়েছিলাম এখানে আমরা আসলে এল অন, এল টু, এম, সাপোজ সরি এল অন, এল অন, এম অন, এন অন, আমি আসলে এই এল অন, এম অন, এন অন দ্বারা আগের দিন মনে মনে আমি আসলে ফিল করতেছিলাম যেটা মনে হয় ডিরেকশন রেশিও, এই কারণে আমার এই ভুলটা হয়েছে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করবো সব সময় একই জিনিস দিয়ে পড়ার চেষ্টা করবো, অর্থাৎ এই এল অন, এম অন এবং এন অন কে আজীবনের তরে লিখে রাখবা, যে এটা তুমি তোমার মনে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকুক, তুমি সবসময় ডিরেকশন কোসাইনকে এল ধরবা, এম ধরবা, এন ধরবা, আর ডিরেকশন রেশিওকে তুমি সবসময় এবিসি ধরবা, এটা মনে রাখবা। এবং দেখবা আমি বলতে গেলেও, বলতে যেও আমি কখনো কখনো এরকম হয়ে যাচ্ছে যে আমি ডিরেকশন রেশিওকে ডিরেকশন কোসাইন করে ফেলতেছি, এরকম চলে আসে, কারণ দুটা জিনিস প্রায় একরকম, এই কারণে এই ঘটনা ঘটে। ঠিক আছে, আর কোনো কিছু না। তাহলে এই দুটাকে একত্রে একটু লিখে রাখবা, তাহলে আমাদের জন্য সবচাইতে ভালো হবে। আচ্ছা, এটা গেল। এরপর দেখো আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন লিখবো, যে কন্ডিশন, কন্ডিশন অফ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার হওয়ার সত্যটা কি?
পারপেন্ডিকুলার হওয়ার সত্যটা কি সেটা আমরা একটু লিখতে চাই। তো কিভাবে সত্যটা আমরা একটু লিখি। দেখো আমরা জানি থিটা সমান যদি 90 ডিগ্রি হয়ে যায়, থিটা সমান এখানে একটু এরকম করে লিখি, থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, দেন আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে দেখো, cos 90 ডিগ্রি আমরা কোনটায় বসাচ্ছি বলো তো, এই যে এটার ক্ষেত্রে বসাচ্ছি, এখন পরবর্তীতে আবার এটার ক্ষেত্রে বসাবো, কোনো সমস্যা নেই, আমরা দুটার ক্ষেত্রে দেখবো। আচ্ছা, cos 90 ডিগ্রি সমান হবে a1 a2, আমাকে একটু উপরে উঠাতে হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এখানে স্কয়ার রুট a1 স্কয়ার b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইন্টু স্কয়ার রুট a2 স্কয়ার b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। আচ্ছা, cos 90 ডিগ্রি মান যেন কত বলো, 0। সুতরাং শুধু থাকবে a1 a2 b1 b2 প্লাস c1 c2। তো আমাকে যদি কখনো বলে যে দেখাও যে দুটো স্ট্রেট লাইন, আবার বলছি, তোমার কখনো যদি বলে যে দেখাও যে দুটো স্ট্রেট লাইন এরা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে আমরা যদি ওই দুটো স্ট্রেট লাইনের বা দুটো লাইনের আমরা ডি আর এস পেয়ে যাই, তখন দেখবো, ধরো এই যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা ও এ নাম দাও, তার ডি আর এস হচ্ছে তুমি কোনো মতে বের করে ফেলতে পারলা, কারণ আমি কিন্তু ডিআরএস বের করার এতক্ষণ পর্যন্ত দেখাই আসছি, ঠিক না? এটা বের করলা a1 a1 b1 সাপোজ c, আরেকটা যেটা সেটা হচ্ছে পাইলা আরেকটা স্টেট লাইন, এটা ও বি, সেটা ডিআরএস হচ্ছে a2 b2 আর c2। তখন তারা কি পারপেন্ডিকুলার আছে কিনা, তারা কি পারপেন্ডিকুলার কিনা এই যে এই দুইটায়, তখন আমরা যদি দেখতে পারি যে a1 a2 b1 b2 c1 c2 এই প্রোডাক্ট সমূহকে যদি আমি যোগ করে দেই এবং তাদের রেজাল্ট যদি 0 আসে, তখন আমরা বলবো হ্যাঁ এটা পারপেন্ডিকুলার। আচ্ছা, আমরা কেউ যদি এটা দিয়ে না করে এটা দিয়ে করতে চায়, যে আমি না, আমি ডিআরএস দিয়ে করবো না, আমি আমি হচ্ছে ডিসিএস দ্বারা করবো, তখন কি করবে, তাহলে দেখো ওখানেও বসাও, ওইটার ক্ষেত্রেও বসাও, তাহলে আমি এখানে এরকম একটা বক্স নিয়ে আসলাম, তারপর তারপর আমি হচ্ছে এখন করতে চাই, তাহলে এখানে আসবে cos 90 ডিগ্রি, আর ওখানে থাকবে হচ্ছে L1 L2 আর M1 M2 N1 N2। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রি হচ্ছে 0, তাহলে 0 L1 L2 M1 M2 N1 N2। তো এইটার ক্ষেত্রে সূত্রটা কিন্তু দেখতে একই রকম, বুঝছো? আচ্ছা আচ্ছা, আমি একটু সুন্দর করে বক্সটা করে দিই, বক্সটা হলো। তাহলে এই যে প্রথম বক্সটা, এটা আসলে এটা আসলে তোমরা করবা কখন, যখন দেখতে পারবা যে এটা আসলে ফর ডিরেকশন রেশিও, এটা এটা একটু লিখে দিলাম, ফর ডিরেকশন রেশিও, যখন ডিরেকশন রেশিও দেওয়া থাকবে তখন তুমি এভাবে এটা দিয়ে করবা ডিরেকশন রেশিও, আর যখন তোমার কাছে ডিসিএস দেওয়া থাকবে তখন তুমি এটা দিয়ে বের করবা যে তারা কি পারপেন্ডিকুলার অবস্থায় আছে কিনা, এটা হচ্ছে ফর ডিসিএস। ওকে, আচ্ছা এটা তাহলে পারা যাবে। এরপর থাকতে পারে যে কন্ডিশন অফ, মানে সমান্তরাল হওয়ার সত্ত্বেও, প্যারালাল হওয়ার সত্ত্বেও, তাই সেটা একটু লিখি, কন্ডিশন কন্ডিশন অফ প্যারালাল, কি সত্য, কি শর্ত সেটা একটু দেখো তোমরা, আমি এটা একটু টেকনিকটা মনে রাখা, এগুলো তো প্রমাণ আছেই। টেকনিকটা কি ভাইয়া, তোমরা ছোটকালে এগুলো পড়ছিলা যে 2x 2y ইকুয়ালস টু 2। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ, ও, এই পড়াশোনা নিয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দোয়া চাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখো ছোটকালে আমি টেকনিকটা বলছি মনে রাখার জন্য, ছোটকালে এরকম ছিল যে দুইটা স্ট্রেট লাইন এরকম ছিল, তারা কি সমান্তরাল কিনা, তখন তোমরা শর্টকাট মনে রাখার একটা টেকনিক করছিলাম, মনে আছে? বা এভাবে আমি এটা দিয়ে লিখি, এটা দিয়ে তোমরা পড়ো, প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এখানে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। আর সমান্তরালের ক্ষেত্রে তোমরা এটাও জানো যে তোমার যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে a1 আর a2 এরা এরকম থাকবে ইকুয়ালস টু b1 b2, এখানে c1 আর c2 এরা কিন্তু সমান থাকবে না, এটা কিন্তু সমান্তরাল হওয়ার কন্ডিশন ছিল। আর যদি সমান্তরাল, যদি বলতে পারো যে ভাইয়া না কেন c1 c2 হলে কি হয়, তখন দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে,
যদি এরকম হয়ে যায় এটা দ্বারা বোঝায় দুইটা সরলরেখা একই সরলরেখা, আর এটা দ্বারা বোঝায় এরা সমান্তরালে আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রেও আমরা সমান্তরাল মনে রাখার জন্য কন্ডিশনটা হবে এরকম, যদি তুমি ডিসিএস দ্বারা কন্ডিশনটা মনে রাখতে চাও তখন কন্ডিশনটা হবে হচ্ছে L1 L2 M1 আর M2, আর এখানে N1 আর হচ্ছে N2, এরকম আকারে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিসিএস এর জন্য, ফর ডিসিএস। আর যদি তুমি ডিআরএস এর জন্য মনে রাখতে চাও তাহলে A1 আর A2 এরা রেশিওতে থাকবে, B1 আর B2 আর C1 আর C2 এরাও রেশিওতে থাকবে, এটা ফর ডিআরএস। ওকে, তাহলে আমরা মনে রাখার টেকনিক গুলো বলে দিলাম আগের সাথে মিল রাখার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা কিন্তু ইন্টারমিডিয়েট ছিল, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েটে ছিল, যে রাইট হ্যান্ড সাইডেরটা। তাহলে এভাবে তুমি মনে রাখবা। এটা গেল আমাদের একটা ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু পরে তারপর আমরা ম্যাথে চলে যেতে চাই, যদি সময় থাকে আজকে। তবে আজকে বেশি সময় নেই আমার হাতে। একটা গুরুত্বপূর্ণ জিনিস বাকি রয়ে গেছে, তাহলে আমরা এই ম্যাথগুলো শেষ করে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। এখানে আছে ধরো প্রজেকশন, প্রজেকশন অফ দ্য জয়েন অফ টু পয়েন্টস ওয়ান লাইন। আচ্ছা, ওয়ান এ লাইন, এটা দ্বারা কি বোঝালো শিরোনামটা আমি তো বুঝলাম না, এরকম বলতে পারো? আচ্ছা, আমরা একটু পরে বলছি যে কি বোঝাচ্ছে, তুমি আগে এটাকে আমি একটু মার্ক করে ফেলি এরকম। আচ্ছা, এখানে বলছে, আমি আগে একটু করে দিই, তারপরে চিত্রটা করি, তারপরে তুমি অটোমেটিক বুঝে যাবে যে আসলে কি বলতে চাইছে। এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ, লাল কালি দিয়ে নিয়ে আসি, যে বলছে ওয়ান এ লাইন, একটা লাইনের উপর প্রজেকশন। প্রজেকশন মানে কি? অভিক্ষেপ, তোমরা পড়তা লম্ব বিক্ষেপ, এরকম কিছু পড়তা না? 9-10 এ আছে, 9-10 এ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আছে, দ্বিতীয় চ্যাপ্টারে আছে, এটা তোমরা দেখে নিবা। তাহলে একটা লাইনের উপর যেহেতু প্রজেকশন, আমি যে ওয়ান এ লাইন, যে লাইনের উপরে লাল কালি দিয়ে লিখছি, দেখো ওয়ান এ লাইন, একটা লাইনের উপরে প্রজেকশনটা, এই কারণে আমি লাল কালি দিয়ে রাখলাম। তাহলে এই লাইনটার নাম আমি দিতে চাই, লাইনটার নাম দিলাম হচ্ছে পি কিউ। ওকে, তাহলে এটার নাম হচ্ছে পি, পি কিউ, পি, এটা হচ্ছে কিউ। আমি একটু মুছে দিতে চাই, এখানে পি কিউ, আমার কলমটা একটু নষ্ট হয়ে গেছে, পি কিউ। আচ্ছা, এবার বলছে কি, পরবর্তী কথাটা কি বলছে? প্রজেকশন কার প্রজেকশন? বলছে প্রজেকশন অফ দা জয়েন অফ টু পয়েন্টস, অর্থাৎ দুইটা পয়েন্টস এর জয়েন করার ফলে তার প্রজেকশন কি। তাহলে আমরা দুটো পয়েন্ট নিচ্ছি, এখানে দুটো পয়েন্ট এ আর বি, এ নিলাম, এর স্থানাঙ্কটা আমি লিখে ফেলি যে x1 y1 আর z1, আর বি তার স্থানাঙ্ক লিখি x2 y2 আর হচ্ছে z2। ওকে, এবার দেখো তাদের জয়েন করে দাও, জয়েন করে দিই, আমি একটা সুন্দর স্ট্রেট লাইন পাবো তাহলে। এই যে আমি একটা লাইন, এবার বলছি দেখো, তাহলে আমরা কি বুঝতে পারছি এখন? প্রজেকশন, প্রজেকশন মানে সব সময় মনে রাখবা, আমরা ছোটকালেই পড়ছি যে প্রজেকশন কখন, এই সাপোজ এরকম পড়ছিলাম, তোমরা এরকম পড়ছিলা, সাপোজ এটার নাম, এগুলো ছোটকালের সব পড়া, এর সাথে মিল রেখে আমাদের পড়তে হবে ছোটকালের পড়া। এখান থেকে আমরা ও এর প্রজেকশন চাইলে আমরা কি করতাম, যে যার প্রজেকশন পাবে সেখান থেকে লম্ব টেনে ফেলতাম, আর এটা তো এটার সাথে আছেই, আর টানবো কি? তাহলে তখন বলতাম এটুকু হচ্ছে আমার প্রজেকশন, তাই কিনা? ঠিক তেমনি এখন আমার প্রজেকশন চাইছে আর এ আর বি নামক দুইটা পয়েন্ট, তাদের জয়েন করলাম, জয়েন করার পর এখন প্রজেকশন আমি পেতে চাই। প্রজেকশন আর কিছুই না, তুমি যদি ধরো এখানে এসে একটা আলো মারতা, লাইট মারতা, যেখান থেকে এই স্ট্রেট লাইনটার উপর এ বির উপর লাইট মারতা, তখন কোথায় ছায়া পড়তো? এই পি কিউ এর ছায়া পড়তো। তুমি এভাবে দেখবা যে এভাবে যদি তুমি লম্ব টানতা, তাহলে এতটুকু এরিয়াতে সে আসলে ছায়া পড়তো, এতটুকু এরিয়াতে সে আসলে ছায়া পড়তো। দেখছো আমার কলমটা হাতে কাজ করছে না? আচ্ছা, এতটুকু এরিয়াতে সে ছায়া পড়তো। কতটুকু এরিয়া আমি একটু দেখাচ্ছি, আগে লম্ব টেনে ফেলি ডট ডট দিয়ে। এই যে নাম দিলাম ধরো এ প্রাইম আর বি প্রাইম, এই এ প্রাইম বি প্রাইম হচ্ছে আমার এ বি এর অভিক্ষেপ, আবার বলছি, বা প্রজেকশন। এ প্রাইম বি প্রাইমের যে লেন্থটা দেখতে পাচ্ছ, এ প্রাইম আর বি প্রাইম, এটুকুই হচ্ছে প্রজেকশন অফ এ বি, প্রজেকশন অফ এ বি। সহজ কথা। তাহলে স্যাররা ফিল করতে চাইতে পারে যে আসলে কি প্রজেকশন, তখন তুমি বলবা যে এটার উপর আমরা যদি লাইট মারতে থাকি, লাইট মারি সে কোথায় কোথায় আলো দিবে না, তুমি বলো এ বি এর কোথায় কোথায় আলো দিবে না। তো এখান দিয়ে তো লাইট পড়বে, এখান দিয়ে বাধার কারণে যেতে পারবে না, তাই কিনা? কিন্তু দেখো এখানে যদি লাইটটা ফেলো, সেটা কিন্তু এখানে এখানে আসবে, ছায়া পড়বে না এখানে, এই কারণে প্রজেকশন হচ্ছে শুধুমাত্র এতটুকু। বুঝছো? আচ্ছা, তাহলে এখন এটার ফর্মুলা আমরা একটু খুঁজবো, যে তাহলে এ বি বের, এ বি এ প্রাইম বি প্রাইম বের করার ফর্মুলাটা কি? এখন তো এটাই দরকার, যে প্রজেকশন অফ এ বি তো দরকার আমার। তাহলে এই যে এ প্রাইম আর বি প্রাইম, সেটার যে ফর্মুলা, এটা তো অবশ্যই প্রমাণ আছে, তো ফর্মুলাটা আমরা মনে রাখবো শুধু, সেটা হচ্ছে x2 মাইনাস x1। আমি একটু সুন্দর করে, আমার কলমে একটু সমস্যা হচ্ছে, তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। x2 মাইনাস x1, এখানে আসবে হচ্ছে তোমার এল, এল কি? এল অবশ্যই অবশ্যই ডিসিএস হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সবকিছু এখন এটা মনে রাখবো, এল দ্বারা এল এম এন দ্বারা ডিসিএস আর এবিসি দ্বারা ডিআরএস বুঝাবো। হ্যাঁ,
ওকে, z2 মাইনাস z1 ইন্টু এখানে একটা n দিয়ে দিবা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আজকের পর্যন্ত বেসিক। এইটুকু যদি আমরা জানি, এখন যে কোনো ম্যাথ আমরা করে ফেলতে পারবো, অর্থাৎ ডিসিএস আর ডিআরএস দ্বারা যত ধরনের কিছু আসুক না কেন সেটা আমরা এখন পারবো, ইনশাল্লাহ পারবো। তা আমি আমি ম্যাথগুলো পরের দিন করতে চাই এই ফর্মুলা দিয়ে, কারণ আজকে আর আমার সময় নেই। তো আমরা পরের লেকচারে আমরা ম্যাথ শুরু করবো এবং ওই লেকচারটা আমাদের লাস্ট লেকচার হবে, ম্যাথ শুরু করবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া চাই। আল্লাহ হাফিজ।